রোদ ছায়ার খেলা। এমনিতে আকবর আর বীরবল খুব ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু কখনো কখনো ওদের মধ্যে কথা কাটাকাটিও হতো, আর বীরবলকে আকবর রাজমহল থেকে তাড়িয়ে দিতেন। কিন্তু কিছুদিন পরেই আবার আকবর বীরবলকে খুঁজে বের করতেন আর নিজের দোষ মেনে নিয়ে মহলে ফেরত নিয়ে আসতেন। একদিন এমনই আকবর বীরবলের উপর খুব রেগে গেলেন আর বীরবলকে উনি মহল থেকে তাড়িয়ে দিলেন। আরে এ কি, এতদিন হয়ে গেল বীরবলের কোনো খবর নেই। প্রহরীরা, যাও বীরবলকে খোঁজো। প্রহরীরা খুব খুঁজল, কিন্তু বীরবলকে পেল না। ওরা আকবরকে সবকিছু খুলে বলল। এসব শুনে আকবর উপায় বার করলেন। সারা রাজ্যে আমার নির্দেশ ছড়িয়ে দাও, কাল সকালে সবাইকে আধা রোদ আধা ছায়ার মহলে আসতে হবে। এই আদেশ শুনে সবাই হতভম্ব হয়ে গেল। পরের দিন কেউ রাজমহলে এলো না, কিন্তু দরবারে বসে আকবর মহলের বাইরে কারুর আওয়াজ শুনতে পেলেন। জাহাপনা, জাহাপনা, আপনার নির্দেশে আমি আধা রোদ আর আধা ছায়ায় এখানে এসেছি। আকবর বাইরে এলেন, আর অন্য লোকজনও ওখানে জমা হয়ে গেল। প্রবেশদ্বারে একটি লোক মাথায় খাট নিয়ে দাঁড়িয়েছিল। যখন আকবর ওকে দেখল, জাহাপনা, আপনার নির্দেশ মেনেই আমি এখানে এসেছি। ওকে দেখে আকবর সব বুঝে গেলেন। কিন্তু আমায় বলো, এই বুদ্ধিটা কার? জাহাপনা, এটা বীরবলের বুদ্ধি। উনি আমার সাথেই থাকেন। ওই লোকটিকে অনেক পুরস্কার দিয়ে আর বুঝিয়ে আকবর বীরবলকে ফিরিয়ে আনলেন। রাগী ঘোড়া। এক ঘোড়া ব্যাপারীর কাছে খুব রাগী একটা ঘোড়া ছিল। একদিন ওই ব্যাপারী ওটাকে বেচতে পাশের গ্রামের উদ্দেশ্যে যাত্রা করল। পথে কিছুক্ষণ ও আরাম করতে বসল। এই, তোমার গাধা এখানে বেঁধো না। আমার ঘোড়া খুব রাগী, ও তোমার গাধাকে মেরে ফেলবে। এটা কি তোমার গাছ? আমি আমার গাধা এখানেই বাঁধবো। লোকটি জেদের বশে গাধাটাকে ওখানেই বাঁধল, আর তারপর ওই রাগী ঘোড়াটা ওর গাধাকে লাথি মেরে ফেলল। এই দেখো, তোমার ঘোড়া আমার গাধাকে মেরে ফেললো। আগে আমায় আরেকটা গাধা এনে দাও, তবেই তুমি এখান থেকে যেতে পারবে। দেখো, আমি তোমাকে আগেই বলেছিলাম, তাও তুমি ওটাই করলে। এটা আমার দায় নয়। ঠিক আছে, তাহলে আমি দরবারে আর্জি জানাবো। দুজনে দরবারে ন্যায় চাইতে বীরবলের কাছে গেল। বীরবল ঠান্ডা মাথায় দুজনের কথা শুনল। তারপর এই লোকটার গাধাকে তোমার ঘোড়াই মেরেছে না? আরে বলো, তুমি কালা না বোবা? কি হলো কি? মহারাজ, আপনি ওর ওপর বিশ্বাস করবেন না। এ তো বোবা কালা হওয়ার নাটক করছে। যখন আমি আমার গাধাকে গাছের সাথে বাঁধছিলাম, তখন এই লোকটাই চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল যে তোমার গাধাকে এখানে বেঁধো না, বেঁধো না, আমার ঘোড়া একে মেরে ফেলবে। তখন তো এমন করে বলেছিল যেন গাছটা ওরই সম্পত্তি। আপনি একদম বিশ্বাস করবেন না। আচ্ছা, তার মানে এই দাঁড়ালো যে লোকটা তোমায় সাবধান করেছিল, তাও তুমি গাধাটাকে ওই গাছের সাথেই বাঁধলে আর ও মারা গেল। এর অর্থ তো খুবই সহজ, এই ব্যবসায়ী এর জন্য দায়ী নয়। এবার তুমি যেতে পারো। এই বিচারে লজ্জা পেয়ে লোকটা ওখান থেকে চলে গেল। প্রদীপের তাপ। একদিন প্রচণ্ড শীতের রাতে বাদশাহ আকবর ও তার চতুর মন্ত্রী বীরবল রাজমহলের পিছনের বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন। বীরবল, কি প্রচণ্ড শীত পড়েছে। তোমার কি মনে হয় এরকম শীতে কেউ সারা রাত জলে দাঁড়িয়ে থাকতে পারবে? একদম না জাহাপনা, কিন্তু যদি পুরস্কার রাখা হয় তবে সেই লোভে কেউ হয়তো দাঁড়াতে রাজি হলেও হতে পারে। ঠিক আছে। তাহলে তুমি কি এমন কোনো ব্যক্তিকে আনতে পারো? ঠিক আছে জাহাপনা, আমি চেষ্টা করছি।
দ্বিতীয় দিন বীরবল নিজের এক গরিব পড়শিকে ডেকে পাঠালো। তুমি কি সারা রাত ঠান্ডা জলে দাঁড়িয়ে থাকতে পারবে? যদি এটা করতে পারো তাহলে বাদশাহ তোমাকে বিরাট পুরস্কার দেবেন। বলো, পারবে? অবশ্যই, আমি নিশ্চয়ই পারবো। আর সত্যি ওই লোকটা সারা রাত ওরকম ঠান্ডায় জলে দাঁড়িয়ে থাকল। বাদশাহ ওর উপর নজর রাখতে 2টি সৈনিকও নিযুক্ত করেছিলেন। পরের দিন সকালে যখন বাদশাহ ওই গরিব লোকটিকে দেখতে আসলো, আরে অসাধারণ, এই ঠান্ডা জল তুমি সারা রাত সহ্য করলে কি করে? মহারাজ, আপনার মহল থেকে প্রদীপের আলো এখানে আসছিল। ওই আলোর দিকে তাকিয়ে থেকে আমার সারা রাত কেটে গেছে। তার মানে রাজমহলের প্রদীপের উষ্ণতার জন্যই তুমি সারা রাত এই ঠান্ডা জলে দাঁড়িয়ে থাকতে পারলে। না, তুমি কোনো পুরস্কার পাবে না। বেচারা গরিব লোকটা হতাশ হয়ে ওখান থেকে চলে গেল। কিন্তু যখন বীরবল এই খবরটা পেল, ও সংকল্প করে নিল যে যেমনভাবেই হোক ওই গরিব লোকটিকে তার পুরস্কার পাইয়েই ছাড়বে। দ্বিতীয় দিন বাদশাহ অনেকক্ষণ ধরে আহারের অপেক্ষায় বসেছিলেন, কিন্তু খাবার আসার নাম নেই। কারণ জানতে বাদশাহ রান্নাঘরের দিকে চললেন। এ তো মূর্খামি হচ্ছে। তুমি যদি আগুনের এত উপরে বাসন রাখো তাহলে রান্না হবে কি করে? কেন হবে না জাহাপনা? যদি ঠান্ডা জলে দাঁড়িয়ে কেউ দূরের মহলের বাতির তাপ পেতে পারে তাহলে এই বাসন তো আগুনের কিছুটা উপরেই রাখা, তাহলে এতে রান্না হবে না কেন? এবার বাদশাহ নিজের ভুল বুঝতে পারলেন। তখন তিনি ওই গরিব লোকটিকে ডেকে তার পুরস্কার দিলেন। গাছের জবানবন্দি। একটা লোককে কাছের গ্রামে যেতে হতো। পথে একটি ভয়ঙ্কর জঙ্গল পড়ত। ওই পথে ওর এক বন্ধুর সাথে দেখা। বন্ধু, আমার জীবনের সঞ্চিত সবকিছু এই থলেতে আছে। যখন আমি গ্রাম থেকে ফিরবো তখন এটাকে নিয়ে নেব। এই থলেটা তোমার কাছেই থাক। ঠিক আছে, ঠিক আছে, তুমি নিশ্চিন্তে রেখে যাও। কিছুদিন পর লোকটা ফিরে এসে নিজের বন্ধুর কাছে টাকার থলেটি চাইল। বন্ধু, এবার আমার থলেটা ফেরত দাও। কি রকম থলে? কি উল্টোপাল্টা বলছো তুমি? চলো, যাও এখান থেকে। এই শুনে বুড়োটি ন্যায় বিচার চাইতে বীরবলের কাছে গেল। বীরবল দুজনকে ডেকে সমস্ত কথা শুনল। ও লোকটিকে ডেকে জিজ্ঞেস করল, তুমি একে কোথায় দাঁড়িয়ে থলে দিয়েছিলে? জঙ্গলের পথে একটা তেঁতুল গাছের তলায়। ঠিক আছে, তাহলে ওই তেঁতুল গাছটাকে সাক্ষী দেওয়ার জন্য ডেকে আনো। গাছ যদি সাক্ষ্য দেয় তাহলে তুমি তোমার টাকা ফেরত পাবে। এই কথাটা শুনে লোকটা ক্ষেপে গেল। কিন্তু বীরবলের আদেশ মেনে ও তেঁতুল গাছটাকে সাক্ষী দিতে ডেকে আনতে গেল। কিছুক্ষণ পর আরে, এতটা সময় পার হয়ে গেল কিন্তু ও এখনো ফেরত এলো না। ওই গাছটা কত দূর এখান থেকে? মহারাজ, 4 ক্রোশ হবে মহারাজ। ঠিক আছে, চলো অপেক্ষা করা যাক। কিছুক্ষণ বাদে ওই লোকটা ফিরে এলো। মহারাজ, আমি বারবার এই গাছটাকে সাক্ষী দিতে ডাকলাম কিন্তু ও গাছটা আর নড়তেই চায় না। কোনো ব্যাপার না, ওই গাছটা আগেই এখানে এসে জবানবন্দি দিয়ে গেছে। তুমি যদি টাকা নাই নিয়ে থাকো, তুমি জানলে কি করে ওই গাছটা কোথায় আছে? চুপচাপ নিজের দোষ কবুল করো, নয়তো তুমি কঠিন শাস্তি পাবে। মহারাজ, ক্ষমা করুন আমায়, আমি আজই ওর টাকা ফেরত দিয়ে দেব। জন্মদিনের নেমন্তন্ন। বাদশাহ আকবরের জন্মদিনে এক বিরাট ভোজের আয়োজন করা হল। বীরবল বাদশার পাশে বসে আহার করছিলেন। একটা বেগুনের তরকারি বাদশাহ দারুণ উপভোগ করে খাচ্ছিলেন। বীরবল, এই বেগুনের তরকারিটা অত্যন্ত উপাদেয়। তোমার কেমন লাগছে? আগে যাবো না, এটা দারুণই সুস্বাদু। বেগুনের স্বাদের মতন কিছুই হয় না। আমার বাবুর্চিকে বলো যে রোজ যেন আমায় বেগুনের তরকারি দেওয়া হয়। যেমন আপনার ইচ্ছে জাহাপনা,
রোজ রোজ বেগুন খেতে খেতে বাদশাহ আকবর বিষণ্ণ হয়ে উঠলেন আর বেগুনকে ঘৃণা করতে লাগলেন। কিছুদিন পর একটি অন্য ভোজে বীরবল আবার বাদশার পাশে বসেছিলেন। রোজকার মতো আবার বেগুনের তরকারি পরিবেশন করা হলো। বীরবল, তোমার কি এই বেগুনের তরকারিটা ভালো লাগলো? ছি, কি বাজে খেতে এটা, আর আমরা রোজ এটা খেয়ে চলেছি। আগে যাবো না, এটা সমস্ত তরকারির মাঝে সব থেকে খারাপ খেতে। রোজ এটাকে খাওয়ার মতন দুঃখের ব্যাপার আর কিছুই নেই। আকবর খুব আশ্চর্য হলেন। এটা কি বীরবল, কি হয়েছে কি তোমার? আমার জন্মদিনের দিন তো তুমি বেগুনের খুব তারিফ করেছিলে। তো আর কি করবো জাহাপনা, আমি তো আপনার সেবক, বেগুনের তো না। তোমার জবাব নেই বীরবল। মাতৃভাষা। একদিন বহু ভাষাজ্ঞানী এক ভাষাবিদ বাদশাহ আকবরের দরবারে এলো। বাদশাহ তাকে স্বাগত জানালেন। হে বিদ্যাসাগর, আপনার পরিচয় পেয়ে আমি যথেষ্ট খুশি হয়েছি। আমার অতিথি হয়ে আপনি সেবা উপভোগ করুন, আমার সঙ্গে থেকে আমাদের মান বাড়ান। পণ্ডিত তাঁর কথা মেনে নিলেন। আপনার যেমন আজ্ঞা মহারাজ। পণ্ডিত মশাই, আপনার মাতৃভাষা কি আমি জানতে চাই। জাহাপনা, পৃথিবীর সমস্ত ভাষাই আমার মাতৃভাষার মতন। এবার তো বাদশাহ ওর মাতৃভাষা জানার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। এই ব্যাপারে উনি বীরবলের পরামর্শ নিলেন। জাহাপনা, যদি আপনি জানতেই চান ওর মাতৃভাষা কি, আজ রাতে আপনি আমার সাথে চলুন। মাঝরাতে বাদশাহ আর বীরবল বেরোলেন। পণ্ডিত গভীর নিদ্রায় ছিলেন। বীরবল হঠাৎ তাকে মারতে লাগল। প্রচণ্ড ভয়ে পণ্ডিত ক্ষেপে উঠল। আজ্ঞা, মেলো মেলো। দেখলেন মহারাজ, এখন ওই পণ্ডিত মারাঠি ভাষায় কথা বলল। এটাই ওর মাতৃভাষা। মানুষ যত ভাষাই শিখে নিক না কেন, কিন্তু সংকটে ও আশ্চর্য হওয়ার সময় মানুষ শুধুমাত্র নিজের ভাষাতেই কথা বলে। পণ্ডিত মশাই, আপনার গায়ে হাত তোলার জন্য ক্ষমা করবেন। অন্ধ মানুষ। একদিন আকবর আর বীরবল ঘুরতে বেরোলেন। সেই সময় বীরবল, আমি জানতে চাই যে আমার রাজ্যে অন্ধ মানুষ বেশি আছে নাকি যারা দেখতে পায়? অনেক বেশি আছে অন্ধ মহারাজ, এতে কোনো সন্দেহই নেই। এটা কি করে বলতে পারো তুমি? প্রমাণ করতে পারো? নিশ্চয়ই জাহাপনা, আমি কাল প্রমাণ করে দেব। পরের দিন মহলের সামনে বীরবল একটা ভাঙা খাট নিয়ে বসল আর সারাই করতে শুরু করল। আকবর সেখানে এলেন। বীরবল, এটা তুমি কি করছো? তোমার তো দরবারে থাকা উচিত। বীরবল কোনো উত্তর দিল না, কিন্তু নিজের সেবককে কিছু ইশারা করল। সেবক কিছু লিখে দিল। এইভাবেই অনেক লোক ওখান দিয়ে হেঁটে গেল। অনেকে জিজ্ঞেস করল যে বীরবল এটা কি করছে। তো অনেক লোক জিজ্ঞেস করল যে বীরবল এই খাটটা সারাই করছে কেন। বীরবলের সেবক এই সমস্ত কিছু লিখে রাখল। পরের দিন যখন বীরবল দরবারে এলো, ওর হাতে দুটো কাগজ ছিল। বীরবল, তুমি তোমার কথা প্রমাণ করবে কবে? এখনই, এই মুহূর্তে জাহাপনা। বীরবল বাদশাকে দুটো ফর্দ ধরিয়ে দিলেন। একটায় অন্ধের সংখ্যা লেখা ছিল, আর একটায় চোখে দেখতে পায় এমন লোকের সংখ্যা। এ কি বীরবল, এই দ্বিতীয় ফর্দে অনেক কম লোকের নাম আছে, আর প্রথম ফর্দে আমার নামের সাথে আরো অনেক নাম আছে। এটা কি ধরনের ইয়ার্কি বীরবল? না সম্রাট, এটা কোনো ইয়ার্কি না। প্রথম ফর্দটা অন্ধদের, যারা আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কি করছিলাম এটা, যেখানে ওরা দেখতেই পাচ্ছিল যে আমি খাট সারাচ্ছিলাম। এর মানে এই যে তারা অন্ধ ছিল। এই দ্বিতীয় ফর্দটা ওই লোকদের, যারা আমাকে জিজ্ঞেস করছিল যে আমি ওই খাটটাকে কেন সারাই করছিলাম। এবার আপনি বলুন জাহাপনা, যে কাদের সংখ্যা বেশি?
তুমি ঠিক বলেছ বীরবল, অন্ধদের সংখ্যাই বেশি। পক্ষী গণনা। একদিন বাদশার মনে হলো বীরবলের পরীক্ষা নেবেন। বীরবল, আমাদের কাছে নদী, নালা, পাহাড়, মানুষ এর সবেরই গণনা আছে, কেবল এখনো পাখিদের সংখ্যা জানা যায়নি। পাখিদের গণনার ভার আমি তোমায় দিলাম। হুম, মনে হচ্ছে বাদশাহ আমার পরীক্ষা নিতে চায়। ঠিক আছে, হয়ে যাক। জাহাপনা, আমি আপনাকে কালকেই জানাবো। দ্বিতীয় দিন বীরবল আকবরের দরবারে হাজির হল। হ্যাঁ, তা বীরবল, তুমি কি পাখি গুনতে শুরু করলে? গুনে ফেলেছি জাহাপনা। আমাদের রাজ্যে 4,000 চড়াই, 10,000 কাক, 5,000 সারস, 6,000 ময়ূর আর 3,450টি পায়রা আছে। ঠিক আছে, আমি এটা মেনে নিতে রাজি, কিন্তু এর থেকে যদি একটাও কম বা বেশি হয় তাহলে তোমার নিস্তার নেই, ঠিক তো? হ্যাঁ, নিশ্চয়ই জাহাপনা। কিন্তু এইটা তো কালকের সংখ্যা ছিল। আজ হয়তো কিছু পাখি উড়ে অন্য রাজ্যে গেছে, বা অন্য রাজ্য থেকে কিছু পাখি উড়ে এখানে এসেছে, বা কিছু পাখি নতুন জন্মেছে বা মরেছে। এই জন্য আমার গণনায় একটু ফারাক তো হবেই। কিন্তু এই ভুলটাকে যদি মেনে নেন, তবে আমার গণনা নির্ভুল। বীরবল, তুমি আবার নিজের বুদ্ধির প্রমাণ দিলে। আকবর ও আম। বাদশাহ আকবর আম ভীষণ ভালোবাসতেন। একদিন রাজবাগানের সেরা আমটি ওনাকে খেতে দেওয়া হলো। আকবর বেগমের সাথে বাগানে বসে কথা বলছিলেন। আহা, দারুণ সুস্বাদু আমটি। বেগম আম না খেয়ে কেবল তাকিয়েছিলেন বাদশার দিকে। আম খাওয়ার পর আকবর তার আঁটিগুলি বেগমের দিকে ফেলছিলেন। তখনই বীরবল ওখানে এলো। বীরবল, একটা কথা কি তুমি বুঝতে পারলে? বেগম ভীষণ লোভী। বেগম লজ্জায় রাঙিয়ে উঠলেন। আকবরের কথায় উনি খুব কষ্ট পেলেন, কিন্তু তখনই এমন কিছু ব্যাপার নয় জাহাপনা। বেগম সাহেবার থেকে তো বেশি লোভী আপনি। হ্যাঁ, এটা তুমি কি করে বলতে পারো? বেগম সাহেবা অন্তত আঁটিগুলো তো ফেলে দিয়েছেন, কিন্তু আপনি তো দেখছি আমের সঙ্গে আঁটিও খেয়ে ফেলেছেন। তাহলে আপনিই বলুন, কে বেশি হ্যাংলা? বীরবলের কথায় সবাই হাসতে লাগল। জাদুদণ্ড। একদিন বীরবলের সামনে একটা সমস্যা এলো। মহারাজ, আমার সমস্ত টাকা ও গয়না চুরি হয়ে গেছে, কেবল আপনিই আমার মদত করতে পারেন, আমার জিনিসপত্র ফেরত করাতে পারেন। তুমি কারোর ওপর সন্দেহ করো? উম, হতে পারে আমার চাকরটাই চোর। দ্বিতীয় দিন বীরবল সব চাকরদের ডাকল আর সবার হাতে একটি করে লাঠি ধরালেন। এইগুলো হচ্ছে জাদুদণ্ড। সবাইকে আমি এক একটা লাঠি দেব। যে চুরি করেছে তার লাঠিটা কাল আধা ইঞ্চি লম্বা হয়ে যাবে। এবার তোমরা যাও। সব চাকরদের আলাদা আলাদা ঘরে রাখা হলো। দ্বিতীয় দিন সকালে বীরবল সব লাঠিগুলি খুঁটিয়ে দেখল, ওর মধ্যে একটি লাঠি আধ ইঞ্চি ছোট ছিল। ওই চাকরটিকে প্রথমে ডাকা হলো। চুরি তুমি করেছো, দোষ কবুল করো। হ্যাঁ মহারাজ, আমায় ক্ষমা করুন, আমি দোষ স্বীকার করছি। মহারাজ, আপনি কি করে চিনলেন? এই ছড়িগুলো জাদুদণ্ড না, বা আধা ইঞ্চি বাড়তও না। কিন্তু যে চুরি করেছিল তার ভয় ছিল যে এই লাঠিটা আধ ইঞ্চি বাড়বে, তাই সে এটাকে বাড়ার আগেই কেটে দিল। এর থেকেই আমি বুঝলাম যে আসল চোর ওই লোকটি।